ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপাল বলতেছে সে কাউন্টিং এর সময় রেকর্ড শুরু হয়নি স্যার। রেকর্ডটা শুরু করে দিয়েছি। Recording in progress. তো ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপাল বলতেছে যে আমরা যখন কাউন্টিং করব তখন কিছু কিছু আউটকাম থাকতে পারে যেগুলো অলওয়েজ ইনক্লুড করতে হবে, আবার কিছু কিছু আউটকাম থাকতে পারে যেগুলো অলওয়েজ এক্সক্লুড করতে হবে। ইনক্লুড করার সময় দেখা যেতে পারে কিছু কিছু আউটকাম আছে যে আউটকাম গুলো একাধিকবার ইনক্লুড করা হয়েছে, যেগুলো একাধিকবার ইনক্লুড করা হবে সেগুলো একবার করে সাবট্রাক্ট করে নিতে হবে। ফর এক্সাম্পল এরকম কিছু কেস হইতে পারে, যেমন সে আমরা কাউন্ট করার সময় দুইটা সেট থেকে কাউন্ট করতেছি, কিন্তু দুইটা সেট আবার ওভারল্যাপিং সেট, রাইট? তো ওভারল্যাপিং সেটে কি হবে যে কিছু আউটকাম আছে যেটা ফার্স্ট সেটে আছে, সেট এ তে, আবার কিছু সেম আউটকাম সেট বি তেও আছে। সো ওই সেট বি এবং সেট এ এই দুটার যে কমন অংশটা এটা দুইবার কাউন্ট হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে এটা একবার সাবট্রাক্ট করে দিতে হবে। যেমন এটা আমরা সেট কাউন্টিং এর সময় দেখেছি যে এ এবং বি এই দুইটার ইউনিয়ন সেটের কতগুলা এলিমেন্ট আছে সেটা যদি আমরা কাউন্ট করি, সেটা হচ্ছে এই যে এই জিনিসটা, সেটা কাউন্ট করে সেটা কিভাবে পেতে পারি, এ এর এলিমেন্ট গুলা কাউন্ট করবো, সেটার সাথে বি এর এলিমেন্ট গুলা যোগ করব এবং সাবট্রাক্ট করব এবং বি এই দুইটার কমন এলিমেন্ট গুলা। কারণ কি? কারণ এই কমন এলিমেন্ট গুলা এ এবং বি দুই জায়গাতে আছে, দুইবার কাউন্ট হয়ে যেতে পারে। যেমন এখানে একটা এক্সাম্পল দিয়ে দেখানো হয়েছে যে এতে যদি 5টা এলিমেন্ট থাকে, সরি এখানে A1 A2 দিয়ে দেখানো আছে, তো এখানে আমরা বলতে চাইছি এতে 5টা এলিমেন্ট আছে, বিতে 3টা এলিমেন্ট আছে এবং এ এবং বি তে এই দুইটার কমন এলিমেন্ট হচ্ছে একটা। তাহলে এ ইউনিয়ন বি এতে অথবা বিতে টোটাল কয়টা এলিমেন্ট থাকবে সেটা যদি আমরা কাউন্ট করতে চাই, এটা আমরা পাবো এভাবে, 5টার সাথে 3 যোগ করে দিব, এটার সাথে -1 করে দিব, সো 8 হবে 7। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দেখি, এখানে বলা হয়েছে যে how many bit strings of length 8 start with 1 or end with 00। বলা হয়েছে যে 8 বিটের কতগুলা স্ট্রিং তৈরি করা যাবে যেগুলা শুরু হবে 1 দিয়ে, অথবা এখানে একটা অর আছে দেখেন শেষ হবে 00 দিয়ে। তো আমরা আসলে দেখবো যে শুরু হবে 1 দিয়ে এরকম কতগুলো আছে, ওটার সাথে যোগ করব শেষ হবে 00 দিয়ে ওরকম কতগুলো আছে, রাইট? তাহলে আমরা যদি এটা দেখি কিভাবে বের করতে পারি, 8 বিটের স্ট্রিং শুরু হবে 1 দিয়ে, শুরুতে 1 থাকবে, বাকি যে 7টা বিট আছে বাকি 7টা বিটে 0 হইতে পারে অথবা 1 ও হইতে পারে। তাহলে বাকি 7টা বিট আমরা কতভাবে ফিল আপ করতে পারি? প্রথম ঘরটা ফিল আপ করতে পারি 2 উপায়ে, সেকেন্ড ঘরটা 2 উপায়ে, থার্ডটা 2টা উপায়ে, প্রত্যেকটা ঘর আসলে 2টা করে উপায় ফিল আপ করতে পারি। তাহলে সবগুলো ঘর কত উপায় ফিল আপ করতে পারি? 2 টাইমস 2 টাইমস এভাবে করে 2^7 উপায় ফিল আপ করতে পারি, রাইট? নাও এখন যদি বলে যে how many bit string of length 8 end with 0 and 0, শেষে 00 আছে এরকম কতগুলা বিট আমরা তৈরি করতে পারি? তাহলে এটা হবে এরকম, শেষে 00 থাকবে। তাহলে আগের যে 6টা ঘর 6 প্লেসেস এগুলো আমরা কিভাবে ফিল আপ করতে পারি? প্রত্যেকটা 2টা উপায় ফিল আপ করতে পারি। সবগুলো মাল্টিপ্লাই করে কেন, ফার্স্টটা কত উপায় ফিল আপ করতে পারি এবং সেকেন্ডটা কত উপায় ফিল আপ করতে পারি এবং থার্ডটা কত উপায় ফিল আপ করতে পারি, এভাবে সেটা আবার কত উপায় ফিল আপ করতে পারি সেটা আমরা বের করতে চাই। তাহলে এটা হবে হচ্ছে 2^6। এখন তাহলে দেখেন এই দুটো যোগ করে দিলেই হবে। এখানে কোশ্চেনটা ছিল যে হাউ মেনি বিট স্ট্রিংস অফ লেন্থ স্টার্ট উইথ 1 অর, যেহেতু অর আছে তার মানে এখানে আমরা যোগ করব ইনটু 00। তাহলে 1 দিয়ে শুরু হয়ে কতগুলো আছে সেটার সাথে 00 দিয়ে শেষে কতগুলো আছে সেটা
যোগ করে দিলেই হবে। তার মানে 2^6, সরি 2^7 এটার সাথে 2^6 এটা যোগ করে দিলে হবে। কিন্তু এটুকু করলেই হবে না, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই যে 1 দিয়ে যদি শুরু হয় এটা কিন্তু 0 দিয়ে শেষ হইতে পারে, আবার 0 দিয়ে যদি শেষ হয় সেটা আবার 1 দিয়ে শুরু হইতে পারে। তার মানে এই কেসটা দুইবার কাউন্ট করা হলো, যে 1 দিয়ে শুরু হবে 0 দিয়ে শেষ হবে, এটা এইখানেও আছে। 1 দিয়ে শুরু হবে 0 দিয়ে শেষ হবে, এটা এইখানে আছে। তার মানে একটা কেস দুইটা জায়গাতেই আছে, তাহলে এটা দুইবার কাউন্ট হয়েছে এই কেসটাকে। তাহলে যেহেতু দুইবার কাউন্ট হয়েছে, এখান থেকে এখানে টোটাল কাউন্ট থেকে 1 বিয়োগ করতে হবে, দুইবার কাউন্ট করা যাবে না। তাহলে এইটা হচ্ছে আমাদের টোটাল কাউন্ট, এই কোয়েশ্চেনের আনসার। বুঝতে পারলাম? তো এখানে দুইবার একটা আউটকামকে ইনপুট করা হয়েছিল, সেটা একবার এক্সপ্লোর করে দিচ্ছি। স্যার 1 মাইনাস হবে? হ্যাঁ 1 মাইনাস হবে। আম, 2 টু দি পাওয়ার 5 মাইনাস হবে না? সরি, ইয়া 2^5 মাইনাস হবে, আমি এখানে একটু ভুল করছি। দাঁড়ান। আচ্ছা, ওকে, আমাদের আসলে দেখতে হবে যে এরকম কতগুলা কেস আছে যতগুলাতে এই যে সামনে 1 আছে শেষে 0 আছে, right? হ্যাঁ, এই জিনিসটা ভুল হয়েছে, এখানে 1 মাইনাস হবে না। ওকে, দেখেন এই যে সামনে 1 এবং শেষে 0 রেখে এরকম কতগুলা আউটকাম পাবো, এইখানে কতগুলা পাবো? এখানে 5টা ঘর আছে, 3 4 5, সামনে 1 এবং শেষে 0 রেখে কতগুলো আউটকাম পাবো? 2 to the এখানে power 5টা 5 পর্যন্ত ফিল আপ করতে পারি, এখানে 2^5 পাওয়া যাবে, এখানেও সিমিলার 2^5 পাওয়া যাবে। সো আলটিমেটলি 2^5 যদি দুইবার পাওয়া যাচ্ছে, এখানে 1 টাইমস 2^5 হবে, বা সরাসরি 2^5 বলতে পারি আমরা। 25 হয়ে গেছে, এটা 2^5 হবে। তো আলটিমেটলি কত আসলো? 2^7 হচ্ছে 128, 6 হচ্ছে 64, আর 2^5 হচ্ছে 32 যোগ হবে, এটা হবে অ্যান্সার। আর এটাকে 160 বলতে পারি। Okay, এটা নিয়ে কারো কোনো কোয়েরি আছে? আচ্ছা, 2^5 হবে, এটা কে বলেছিলেন? স্যার আমি মারিয়া। হ্যাঁ, আইডি কত আপনার? স্যার 38। 38, ওকে, থ্যাংক ইউ। আমরা পরের এক্সাম্পলটা দেখি। এই এক্সাম্পলটাতে কি বলা হয়েছে? হাউ মেনি বিট স্ট্রিংস অফ লেন্থ 10 মানে 10 বিট লং স্ট্রিং হবে, contain either 5 consecutive zeros or 5 consecutive ones. ওকে, এই এক্সাম্পলটা দেখেন, 10 বিটের স্ট্রিং হবে, যেখানে either 5টা কনজিকিউটিভ 0 থাকবে অথবা 5টা কনজিকিউটিভ 1 থাকবে। এটা কিরকম হবে দেখতে? তো 10 বিট লং একটা স্ট্রিং আমরা এখানে নিব, এখানে 5টা কনজিকিউটিভ 0 বসাইতে হবে অথবা 5টা কনজিকিউটিভ 1 বসাইতে হবে। প্রথমে 0 কনসিডার করি, 5টা কনজিকিউটিভ 0 আমরা কিভাবে বসাইতে পারি? 5টা কনজিকিউটিভ 0 বসানোর জন্য এখান থেকে শুরু করতে পারি, 1 2 3 4 5। তাহলে বাকি যেই 5টা ঘর আছে, এই 5টা ঘরকে কত উপায়ে ফিল আপ করা যেতে পারে? 2^5 উপায়ে।
তারপরে আমরা এখান থেকে শুরু না করে আমরা যদি পরের ঘরটা থেকে শুরু করি, 5 হবে। টু দি পাওয়ার 5 হবে না? বাকি 5টা ঘর 6 নাম্বার ঘরে যদি আমি 0 বসাই তাহলে এটা কনসিকিউটিভ 0 হয়ে গেল। সমস্যা হ্যাঁ, হবে না? এই 6টা কনজিকিউটিভ 0 হলে অসুবিধা নাই। হ্যাঁ, কারণ এখানে 5টা কনজিকিউটিভ 0 তো আছে, রাইট? পরে সবগুলোই 0 হইতে পারে, তাও তো 5টা কনজিকিউটিভ 0 আছে। বুঝতে পারলাম? ওকে স্যার, বুঝতে পারছি। নাও যদি এবার 5টা কনজিকিউটিভ 0 এরপর থেকে শুরু হয়, মানে এখান থেকে যদি শুরু হয় সেকেন্ড ঘরটা থেকে, তার মানে এটা 1 হইতে হবে অবশ্যই, তাই না? যদি আমরা এখান থেকে শুরু করতাম তাহলে তো শুরু থেকে 5টা কনজিকিউটিভ 0 হলো, আর ওটা আমরা শুরু করতে চাই কোথা থেকে? সেকেন্ড ঘরটা থেকে 5টা কনজিকিউটিভ 0। তাহলে বাকি 4টা ঘর থাকে, বাকি 4টা ঘর কত উপায়ে ফিল আপ করা যায়? টু দি পাওয়ার 4 উপায়ে। ওকে, নাও এরপরের কেসটা হতে পারে যে 5টা কনজিকিউটিভ 0 এই প্লেসটা থেকে শুরু হবে, তার মানে তখন এই ঘরটাকে 1 হইতে হবে, এটা 0 1 যে কোনো কিছু হইতে পারে, আর 5টা কনজিকিউটিভ 0 করার জন্য এই ঘরটা 0 হবে। তার মানে আমাদের হাতে আরো 4টা প্লেস থাকবে, যে 4টা প্লেসে 0 অথবা 1 যে কোনো কিছুই বসতে পারে, তার মানে এগেইন টু দি পাওয়ার 4। সিমিলারলি এই 5টা 0 যদি এইখান থেকে শুরু হয়, তার মানে এটা 0 হবে না, এটা 1 হয়ে যাবে। এটা 0 অথবা 1 যে কোনো কিছু হতে পারে, এটা আবার 0 হয়ে যাবে। তাহলে 5টা কনজিকিউটিভ 0 হলো। তাহলে এগেইন আমাদের হাতে কয়টা ঘর থাকে? 4টা ঘর থাকে, যে 4টা ঘর আমরা টু দি পাওয়ার 4 উপায়ে ফিল আপ করতে পারি। সিমিলারলি আমাদের যদি এই 5টা কনজিকিউটিভ 0 এইখান থেকে শুরু হয়, এটা থেকে শুরু না হয়, তাও আমাদের টু দি পাওয়ার 4 উপায়ে বাকি ঘরগুলো ফিল আপ করা যাবে। যদি আমরা এইখান থেকে শুরু করি 5টা কনজিকিউটিভ 0, এটা 0, এটা 0, এটা 0, এটা 0, এটাও 0, তাও আমাদের বাকি 4টা ঘর থাকে, যে 4টা ঘর আমরা টু দি পাওয়ার 4 উপায়ে ফিল আপ করতে পারি। তাহলে এখানে কতগুলো আছে টোটাল? টু দি পাওয়ার 5 আর হচ্ছে 5টা টু দি পাওয়ার 4। টু দি পাওয়ার 5 হচ্ছে 32, এটার সাথে যোগ হবে 5টা টু দি পাওয়ার 4 হচ্ছে 16, 80, আর 32 হচ্ছে 112। ওকে, নাও স্যার এটা এটা আবার একটু সরি হ্যাঁ, এটা রিপিট করব। জি স্যার। ঠিক আছে, আম, আমাদেরকে এখানে বিট স্ট্রিং তৈরি করতে হবে 10 বিটস লং, বাট 5টা কনজিকিউটিভ 0 থাকতে হবে। এখন 5টা কনজিকিউটিভ 0 দিয়ে যদি আমরা নেই, তাহলে 5টা কনজিকিউটিভ 0 আমরা কোথা থেকে শুরু করতে পারি? 5টা কনজিকিউটিভ 0 হচ্ছে আমরা একদম ফার্স্ট বিট থেকে শুরু করতে পারি, রাইট? তাহলে ফার্স্ট বিট থেকে যদি 5টা কনজিকিউটিভ শুরু করি, তাহলে লাস্টের যে 5টা বিট সেগুলোতে 0 অথবা 1 আমরা যে কোনো কিছু বসাইতে পারি। তাহলে সেই ক্ষেত্রে বাকি ঘরগুলো কত উপায়ে ফিল আপ করা যায়? টু দি পাওয়ার 5। তার মানে টু দি পাওয়ার 5 সংখ্যক আউটকাম থাকবে যেগুলাতে প্রথম 5টা কনজিকিউটিভ 0 থাকবে। এখন আমরা যদি আমাদের 5টা কনজিকিউটিভ 0 ফার্স্ট প্লেস থেকে শুরু না করে সেকেন্ড প্লেস থেকে শুরু করি, মানে এখান থেকে শুরু করি, তার মানে ফার্স্ট প্লেসটাকে অবশ্যই 1 হইতে হবে, কারণ ফার্স্ট প্লেসটা যদি 1 না হয়ে 0 হয়, তার মানে তো আসলে 0 শুরু হচ্ছে ফার্স্ট প্লেস থেকেই, তাই না? তার মানে ফার্স্ট প্লেসটাকে 1 করে দিতে হবে, বাকি 5টা কনজিকিউটিভ 0 থাকবে এবং 4টা ঘর ফাঁকা থাকবে। সেই 4টা ঘর কত কত উপায়ে আবার ফিল আপ করতে পারি? টু দি পাওয়ার 4 উপায়ে। এখন আমাদের এটা গেল সেকেন্ড কেস। থার্ড কেসটা কি হবে? যে 5টা কনজিকিউটিভ 0 আমরা থার্ড প্লেস থেকে শুরু করব, এখান থেকে শুরু করব, তার মানে সেকেন্ড প্লেসটাকে তখন 1 হইতে হবে, 5টা 0 থাকবে, আর সামনে পিছনে মিলে টোটাল 4টা ঘর ফাঁকা থাকবে। সেই 4টা ঘর আবার আমরা টু দি পাওয়ার 4 উপায়ে ফিল আপ করতে পারি। এইভাবে আমরা, এটা হচ্ছে ফার্স্ট প্লেস থেকে হচ্ছে আমরা কনজিকিউটিভ 0 কাউন্ট করা শুরু করলাম, মানে বসানো শুরু করলাম। এটা সেকেন্ড প্লেস থেকে 5টা 0 বসানো শুরু করলাম। এটা হচ্ছে থার্ড প্লেস থেকে 5টা 0 বসানো শুরু করলাম। সিমিলারলি ফোর্থ প্লেস, ফিফথ প্লেস এবং সিক্স প্লেস থেকে আমরা 5টা কনজিকিউটিভ 0 বসাতে পারি, এবং প্রত্যেকটা ক্ষেত্রে
আমাদের কতগুলা আউটকাম পসিবল 2^4 করে, কারণ প্রত্যেক ক্ষেত্রে আমাদের 4টা ঘর ফাঁকা থাকবে, 4টা ঘর আমরা 2^4 উপায়ে ফিল আপ করতে পারি। তো এইভাবে 5টা কনজিকিউটিভ 0 দিয়ে আমরা এই সবগুলোকে যদি যোগ করে দিই, এতগুলো উপায়ে এখানে আউটকাম পেতে পারি, এবং সেটা যোগ করে দিলে দেখা যাবে একসময় 112 আসবে। এখন এটা তো আমরা বসালাম 5টা কনজিকিউটিভ 0। সিমিলারলি 5টা কনজিকিউটিভ যদি 1 বলো, এই সেম সংখ্যক আউটকাম পাওয়া যাবে, জাস্ট 0 এর জায়গায় 1 বসে যাবে, তাহলে 112 এর সাথে আরো 112 যোগ হয়ে যাবে, মানে 224। এখন চিন্তা করেন এই দুটার কোনো কমন কেস থাকবে কিনা। থাকতে পারে স্যার, প্রথম 5টা শূন্য, পরের 5টা 1, রাইট, প্রথম 5টা 1, পরের এদের কিছু কমন কেস অবশ্যই থাকবে। স্যার কমন দুইটা কমন কেস থাকবে স্যার। দুইটা, হ্যাঁ ওকে, কোন দুইটা? ফার্স্ট আর লাস্ট স্যার প্রথম 5টাই 0 আর লাস্টের 5টা 1, এরপর প্রথম 5টা 1, লাস্টের 5টা 0। রাইট, দুইটা কমন কেস থাকবে, যে দুটা কমন কেস আসলে দুইবারই কাউন্ট হবে। মানে আমরা যখন 5টা কনজিকিউটিভ 0 দিচ্ছি তখনও কাউন্ট হবে, আর 5টা যখন 1 দিচ্ছি তখনও 0 হবে। সেই কেসগুলো হচ্ছে প্রথম 5টা 1, পরের 5টা 0। এই কেসটা যখন আমরা 5টা কনজিকিউটিভ 0 কাউন্ট করবো তখনও কাউন্ট হবে, যখন 5টা কনজিকিউটিভ 1 কাউন্ট করবো তখনও কাউন্ট হবে। সিমিলারলি আরেকটা কেস হবে 3 4 5 6 7 8, প্রথম 5টা 0 যদি দেই আর পরে 5টা যদি 1 দিই, এই দুই ক্ষেত্রেই এই দুইটা আউটকাম কাউন্টেড হবে। তার মানে এইখান থেকে আসলে 2 বিয়োগ করতে হবে, তাহলে টোটাল আউটকাম হবে 222। তো এটা হচ্ছে আমাদের রেজাল্ট। কেউ যদি বুঝতে না পারেন তাহলে আমাকে জানান, I will take care of it. আমরা কি পরের এক্সাম্পলে যাব? আগের এক্সাম্পলটাকে বুঝতে পেরেছেন আপনারা? Yes, sir. ওকে, দেখেন কাউন্টিং এর সময় আমরা তো কিছু টেকনিক দেখলাম, সেট দিয়ে কাউন্ট করতে পারি, হ্যাঁ, অথবা অন্যান্য অনেকগুলো উপায়ে কাউন্ট করতে পারি। টি ডায়াগ্রামিকেও সামটাইমস আমরা কাউন্ট করতে পারি। কিভাবে করি? আমরা একটা এক্সাম্পল দেখি। ধরেন আপনাদেরকে বলা হলো যে ইউজ এ টি ডায়াগ্রাম টু ফাইন্ড দ্য নাম্বার অফ বিট স্ট্রিং অফ লেন্থ 4 উইথ নো 3 কনসিকিউটিভ জিরোস। হচ্ছে 4 বিট লং স্ট্রিং তৈরি করতে হবে এবং সেখানে 3টা কনসিকিউটিভ জিরো থাকবে না, কাইন্ড অফ এরকম। বিট লং স্ট্রিং যদি হয় 10000, এটা হইতে পারবে না কারণ এখানে 3টা কনসিকিউটিভ জিরো আছে। ওকে, তো এটা কিভাবে টি ডায়াগ্রাম দিয়ে কাউন্ট করা যেতে পারে? কাউন্টিংটা হবে যে এরকম, আমরা একটা পয়েন্ট থেকে শুরু করি। আমরা যদি ফার্স্ট বিটটার কথা চিন্তা করি, এই ফার্স্ট বিটটা কত উপায় হতে পারে? এখানে তো 1 দিয়ে শুরু করছি আমরা, এটা 1 হইতে পারে, 0 তো হইতে পারতো, রাইট? সো ফার্স্ট আউটকামটা আমাদের 0 অথবা 1 দুইটাই আসতে পারে। তাহলে প্রত্যেকটা আউটকামের জন্য আমরা একটা ট্রি এর এজ আঁকবো। তাহলে এটা 0 হইতে পারে অথবা 1 হইতে পারে। ফার্স্ট বিটটা যদি 0 হয়ে যায়, সেকেন্ড বিটটা আবার কি কি হইতে পারে? 0 হইতে পারে, 1ও হইতে পারে। এটা 0 হইতে পারে, 1ও হইতে পারে। এখানে ফার্স্ট বিটটা যখন 1 হয়ে যাবে তখন সেকেন্ড বিটটা কি কি হইতে পারে? এটা সেকেন্ড বিটটা 0 হইতে পারে, সেকেন্ড বিটটা 1 হইতে পারে। আচ্ছা, সেকেন্ড বিটটা যদি 0 হয়ে যায়, থার্ড বিটটা আসলে 0 হইতে পারে অথবা 1 হইতে পারে। থার্ড বিটটা যখন আমরা 0 করার চেষ্টা করব, দেখেন এখানে
তিনটা কনজিকিউটিভ জিরো চলে আসতেছে। তো এই জিনিসটা আমরা নিব না, এই এজটা, এটা বাদ। থার্ড বিটটা এখানে জিরো হইতে পারবে না, থার্ড বিটটা এখানে 1ই হবে। আর এখানে সেকেন্ড বিটটা 1 যদি হয়ে যায়, এখানে থার্ড বিটটা জিরো হইতে পারে, থার্ড বিটটা 1ও হইতে পারে। এখানে সেকেন্ড বিটটা জিরো হওয়ার পরে থার্ড বিটটা জিরো হইতে পারে অথবা 1 হইতে পারে। এটার ক্ষেত্রে থার্ড বিটটা জিরো হইতে পারে অথবা 1 হইতে পারে। এখানে থার্ড বিটটা 1 হওয়ার পরে ফোর্থ বিটটা জিরো হইতে পারে, ফোর্থ বিটটা 1 হইতে পারে। এটাতে থার্ড বিটটা জিরো হওয়ার পরে ফোর্থ বিটটা জিরো হইতে পারে, ফোর্থ বিটটা 1 হইতে পারে। সিমিলারলি এখানে জিরো হইতে পারে, 1 হইতে পারে। এইখানে দেখেন, এখানে যদি এই থার্ড বিটটা জিরো হওয়ার পরে এখানে যদি আরেকটা জিরো নেই, তাহলে তিনটা কনসিকিউটিভ জিরো হয়ে যাচ্ছে। উপরেরটা জিরো, এখানে জিরো, এরপরেরটাও জিরো, এটা হবে না। এখানে কেবলমাত্র 1 হইতে পারে, এখানে জিরো হইতে পারে, 1 হইতে পারে। এটাতে জিরো হইতে পারে, 1 হইতে পারে, জিরো হইতে পারে, 1 হইতে পারে। এখন আমরা একদম লাস্ট স্টেজে বা লাস্ট লেভেলে যে আউটকাম গুলো আছে সেগুলা বলা হচ্ছে লিফ, বা প্লুরাল হচ্ছে লিভস। এই লিভস কতগুলো আছে সেটা আমরা কাউন্ট করব, সেটাই হবে টোটাল নাম্বার অফ স্ট্রিংস। তাহলে সেটা কত আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10 11 12 13। তাহলে 13 হবে আমাদের টোটাল নাম্বার অফ বিট স্ট্রিংস। এটাই হচ্ছে আনসার, যদি আমরা ভুল কাউন্ট না করে থাকি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টাই হবে। বুঝতে পারলাম? স্যার কাউন্টিংটা একটু আরেকবার দেখানো। কাউন্টিংটা হচ্ছে আমরা যখন টি ডায়াগ্রাম এঁকে ফেলবো, হ্যাঁ, তখন এই যে একদম নিচের লেভেলে যতগুলা লিফ আছে বা যতগুলা নোট আছে সেটা কাউন্ট করবো, সেটাই হবে এখানে টোটাল নাম্বার অফ বিট স্ট্রিং। ওকে ওকে স্যার। আচ্ছা, সো টি ডায়াগ্রাম গেল। নাও এখন আমি আসলে নতুন একটা টপিক শুরু করব, যেটাকে বলা হয় পিজিয়ন হোল প্রিন্সিপল। একটু আগে শুরু করতে পারলে আগে শেষ করতে পারতাম। এনিওয়ে দেখেন, পিজিয়ন হোল প্রিন্সিপলে কি বলে? পিজিয়ন তো চেনেন, পিজিয়ন হচ্ছে কবুতর, রাইট? এটাকে কবুতর বলি। তো পিজিয়ন হোল কোনটাকে বলে? যে কবুতর যে বাসায় থাকে, তো সে বাসাটাকে পিজিয়ন হোল বলে। যেমন এরকম ছোট ছোট খোপ থাকে, এগুলোকে এক একটা পিজিয়ন হোল বলে। এগুলো হচ্ছে এক একটা পিজিয়ন হোল। তো পিজিয়ন হোল প্রিন্সিপল বলে যে ধরেন আপনার কাছে যদি 10টা পিজিয়ন হোল থাকে, 10টা পিজিয়ন হোল মানে পিজিয়ন হোল মানে 10টা কবুতরের বাসা, এবং 10টা কবুতরের বাসার জন্য আপনার কবুতর যদি থাকে 11টা, 11 পিজিয়নস যদি থাকে, এবং 10টা পিজিয়ন হোল যদি থাকে, তাহলে এবং এই 11টা পিজিয়ন হোল কে রাখার জন্য যদি আপনার 10টা পিজিয়ন 11টা পিজিয়নকে যদি রাখার জন্য 10টা পিজিয়নই থাকে, এবং পিজিয়ন গুলো যদি পিজিয়ন হোল গুলাতে থাকে, তাহলে অ্যাটলিস্ট একটা পিজিয়ন হোল থাকবে যেখানে একাধিক পিজিয়ন থাকবে। 10টা বাসায় যদি 11টা কবুতর থাকে, একটা বাসা পাওয়া যাবে যেখানে একের অধিক কবুতর আছে। ওকে, সো 10টা বাসায় ধরেন 10টা কবুতরের বাসা আছে, এখানে যদি আপনি কবুতর গুলাকে রাখতে চান, প্রত্যেকটা শুরুতে যদি একটা করে রাখেন, তাহলে 10টা হলে হচ্ছে 10টা রাখলেন। লাস্ট যে একটা, সেটা অলরেডি অকুপাইড যে কোনো একটা পিজিয়ন হলে যেতে হবে, তার মানে ওইখানে 2টা পিজিয়ন থেকে যাবে।
দ্যাট মিনস আমাদের এই ক্লজটা আসলে ফুলফিল করে যে 10টা পিজনে যদি পিজন হলে যদি 11টা পিজন রাখি তাহলে একটা পিজন হোল পাওয়া যাবে যেখানে একের অধিক পিজিয়ন পাওয়া যাবে। আচ্ছা, এটা প্রুফটা আসলে সিমিলারলি করি। আচ্ছা, আমরা স্টেটমেন্টটাকে আরেকটু ফর্মালি যদি বলি, স্টেটমেন্টটা হবে যে if k plus 1 অবজেক্টের জায়গায় আপনি পিজিয়ন চিন্তা করতে পারেন, আর অ্যাসাইন টু k places, k plus 1 অবজেক্টে যদি k সংখ্যক প্লেসে অ্যাসাইন করা হয়, then at least one place must be assigned more than one objects or greater than or equal to objects, এটা বলতে পারি। k সংখ্যক অবজেক্টে k plus 1 সংখ্যক অবজেক্টে k প্লেসে যদি অ্যাসাইন করা হয় তাহলে at least একটা প্লেস পাওয়া যাবে যেখানে দুইটা বা তার চেয়ে বেশি অবজেক্ট থাকবে। ওকে, কাইন্ড অফ এরকম সে তিনটা অবজেক্ট আছে, আমাদের দুইটা প্লেস আছে, তার মানে অবজেক্ট প্লেসের এক সংখ্যক বেশি আছে। তাহলে দুইটা প্লেসে যদি তিনটা অবজেক্ট রাখতে চাই কিভাবে রাখবো? সে এখানে একটা অবজেক্ট রাখলাম, এখানে একটা অবজেক্ট রাখলাম, দুইটা অবজেক্ট হলো, আরো একটা অবজেক্ট আছে, সো এটা এখানে আরো একটা রাখতে হবে। তার মানে এই যে একটা প্লেস পাওয়া গেল যেখানে একের অধিক অবজেক্ট আছে। ওকে, অথবা এরকমও হইতে পারতো যে একটা প্লেসে শূন্য সংখ্যক অবজেক্ট রাখলাম, বাকি তিনটা অবজেক্ট একটা প্লেস রাখলাম, তাহলে একটা প্লেস পাওয়া যাবে যেখানে একের অধিক অবজেক্ট আছে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের পিজিয়ন হোল প্রিন্সিপল। এই পিজন হোল প্রিন্সিপলের যে প্রুফটা দেওয়া আছে, প্রুফটা আমি বলি। সাপোজ এটা প্রুফ করা হয় প্রুফ বাই কন্ট্রাডিকশন দিয়ে। প্রথমে ধরে নেওয়া হয় যে কে সংখ্যক প্লেস আছে এবং কে প্লাস 1 সংখ্যক অবজেক্ট আছে, কিন্তু কোন প্লেসে একের অধিক অবজেক্ট নাই, কোন প্লেসে একের অধিক অবজেক্ট থাকবে না, এটা আমরা ধরে নিচ্ছি। তো যদি কোনো প্লেসে একের অধিক অবজেক্ট না থাকে, তার মানে প্রত্যেকটা প্লেসে এক বা কম সংখ্যক অবজেক্ট থাকবে। তাহলে কে সংখ্যক প্লেসে এটমোস্ট কতগুলো অবজেক্ট থাকতে পারে? প্রত্যেকটা প্লেসে যদি এক বা তার চেয়ে কম সংখ্যক অবজেক্ট থাকে, তাহলে কে সংখ্যক অবজেক্টই থাকতে পারে এটমোস্ট। কিন্তু আমরা তো অলরেডি বলছি যে কে প্লাস 1 সংখ্যক অবজেক্টকেই কে সংখ্যক প্লেসে অ্যাসাইন করছি যেখানে একের অধিক অবজেক্ট কোথাও থাকবে না। কিন্তু আমরা এখানে কাউন্ট করে দেখছি যদি একের অধিক কোনো অবজেক্ট না রাখি কোনো প্লেসে, তাহলে কে সংখ্যক প্লেসে এটমোস্ট কে সংখ্যক অবজেক্টই থাকতে পারবে, কে প্লাস 1 থাকতে পারবে না। তার মানে এখানে একটা কন্ট্রাডিকশন হচ্ছে। ওকে, তো যেহেতু এটা কন্ট্রাডিক্ট করতেছে, তাহলে আমরা বলতে পারি এটা আসলে পসিবলই না কে সংখ্যক প্লেসে কে প্লাস 1 সংখ্যক অবজেক্টে অ্যাসাইন করা। যেহেতু এটা পসিবল না, তার মানে অ্যাটলিস্ট একটা প্লেস থাকবে যেখানে মোর দেন ওয়ান অবজেক্ট থাকবে। ওকে, এইটুকুই হচ্ছে proof। এখন এটাকে ফাংশনের পার্সপেক্টিভে প্রুফ করা যায়, এভাবে বলা যায় সে কারণ একটা ফাংশন আমরা লিখলাম এফ, যেটার ডোমেন হচ্ছে এ এবং কোডোমেন হচ্ছে বি বা রেঞ্জ হচ্ছে বি। ওকে, এ থেকে বি তে যদি একটা ফাংশন হয় এবং এখানে এর নাম্বার অফ এলিমেন্ট যদি বি এর নাম্বার অফ এলিমেন্টের যে বড় হয়, অথবা এটাকে এইভাবে বলতে পারি এর নাম্বার অফ এলিমেন্ট যদি গ্রেটার দেন অর ইকুয়াল বি এর নাম্বার অফ এলিমেন্ট প্লাস 1 হয়। ওকে, তার মানে এর নাম্বার অফ এলিমেন্ট বি এর নাম্বার অফ এলিমেন্টের চেয়ে যদি বড় হয়, সেই ক্ষেত্রে অ্যাটলিস্ট একটা এর এলিমেন্ট থাকবে যেটার জন্য দুইটা ইমেজ থাকবে, লাইক দিস ওয়ান। এ থেকে বি এর একটা ফাংশন যদি আমরা তৈরি করতে চাই, তাহলে এর প্রত্যেকটা অবজেক্টকে বা প্রত্যেকটা এলিমেন্টকে বি এর একটা এলিমেন্টের সাথে রিলেট করতে হবে বা রিলেশন দেখাইতে হবে। তাহলে এখানে এর মেম্বার সংখ্যা বি এর মেম্বার সংখ্যার চেয়ে যদি বেশি হয়, তাহলে ধরেন এটার সাথে এটা রিলেট করলাম, এটার সাথে এটা রিলেট করলাম, এটার সাথে এটা রিলেট করলাম, তাহলে একটা অবজেক্ট থাকবে যেই অবজেক্টটা আসলে অলরেডি রিলেটেড অবজেক্টের সাথে রিলেট করতে হবে। আমরা এটা যদি এখানে দেই,
তাহলে বি এর অ্যাটলিস্ট একটা এলিমেন্ট থাকবে যেখানে আসলে যেটার জন্য তার দুইটা প্রি ইমেজ থাকবে, রাইট? এগুলাকে বলা হয় প্রি ইমেজ, এগুলাকে বলা হচ্ছে ইমেজ। ঠিক আছে, তার মানে এখানে আসলে সম্পর্কটা 1 to 1 পসিবল না, তার মানে এই ফাংশনটা আসলে 1 to 1 হবে না। বুঝতে পারছেন? এটা আসলে 1 to 1 ফাংশন হইতে পারবে না। তো এটা আসলে এক ধরনের পিজন হোল প্রিন্সিপল দিয়ে আমরা প্রুফ করতে পারি। নাও পিজন হোল প্রিন্সিপল যদি আপনি নিজে অ্যাপ্লাই করে দেখেন, সাপোজ এখানে প্রত্যেকটা সেগমেন্টে 12টা করে পিজন হোল আছে, যেমন এখানে 12টা পিজন হোল আছে, এখানে 12টা পিজন হোল আছে, এখানে 12টা পিজন হোল আছে, এবং প্রত্যেকটা সেগমেন্টে 13টা পিজন কে অ্যাসাইন করা হয়েছে। আপনারা গুণে দেখেন 4, 6, 9, 10, 11, 12, 13, 13টা করে পিজন আছে। এখানেও 13টা পিজন আছে, এখানেও 13টা পিজন আছে। আপনি আসলে যেভাবে এই পিজন গুলোকে অ্যাসাইন করেন না কেন, দেখা যাবে প্রত্যেকটা ক্ষেত্রে এমন একটা পিজন হোল পাওয়া যাবে যেখানে মোর দেন 1 পিজনস আছে। যেমন এইখানে দেখেন এই জায়গাটাতে মোর দেন 1 পিজনস আছে, এই জায়গাটাতে দেখেন প্রত্যেকটা প্লেসে পিজন দিয়ে অ্যাসাইন করা হয়েছে, কিন্তু এই জায়গাটাতে দুইটা পিজন আছে, তার মানে মোর দেন 1। এখানে মোর দেন 1, এখানে মোর দেন 1, এখানে মোর দেন 1। সো 12টা প্লেসে 13টা পিজনকে আপনি যতভাবেই অ্যাসাইন করেন না কেন, এমন অ্যাটলিস্ট একটা প্লেস পাবেন যেখানে মোর দেন 1 পিজন থাকবেই থাকবে। ঠিক আছে, এটাই হচ্ছে পিজন হোল প্রিন্সিপল। তো আপনাদের কাছে মনে হইতে পারে যে তো সিম্পল একটা প্রিন্সিপল, এটার পারপাস কি, এটার কাজ কি? এটা আসলে অনেক কাজই করতে পারে। আমরা এটার একটা দুইটা কাজ দেখবো যে পিজন হোল প্রিন্সিপল দিয়ে আমরা কি কি প্রুফ করতে পারি। এই যে এখানে একটা এক্সাম্পল আছে, বলা হয়েছে যে হাউ মেনি স্টুডেন্টস মাস্ট বি in a class to guarantee that at least 2 students receive the same score on the final exam if the exam is graded on a scale from 0 to 100 points. স্যার এই স্লাইডটা কি স্যার github.io তে স্যার আপলোড করা আছে স্যার? না, এটা আপলোড করা হয়নি, এটা আমি আজকে আপলোড করে দেব। ওকে, আচ্ছা। তাহলে এখানে দেখেন বলা হয়েছে যে যদি কোনো একটা এক্সামের গ্রেডিংটা 0 থেকে 100 পয়েন্টের মধ্যে হয় এবং কোনো ফ্র্যাকশন না থাকে, তাহলে ওই একটা ক্লাসে কতজন স্টুডেন্ট হইলে প্রত্যেকটা স্টুডেন্ট একটা ইউনিক নাম্বার পাবে, মানে দুইটা স্টুডেন্টের স্কোর সেম হয়ে যাবে না। তাহলে দেখেন এখানে সরি ইউনিক হয়ে যাবে না, উল্টাটা বলতেছি আমি। হাউ মেনি স্টুডেন্টস মাস্ট বি প্রেজেন্ট ইন এ ক্লাস টু গ্যারান্টি দ্যাট at least 2 স্টুডেন্ট রিসিভ দ্য সেম স্কোর, সরি at least দুইটা স্টুডেন্টের স্কোর সেম হয়ে যাবে। কতজন স্টুডেন্ট থাকলে at least দুইটা স্টুডেন্টের স্কোর সেম হয়ে যাবে, এটা বের করতে হবে। তাহলে দেখেন সরি 102 কি করে? স্যার 0 থেকে 100 পর্যন্ত টোটাল 101টা নাম্বার, আর টোটাল 101টা নাম্বার, তাহলে 101টা প্লেস আমার তৈরি হইলো, রাইট? সো 0, 1, 2 এভাবে করে করে আপ টু 100, তাহলে 101টা প্লেস তৈরি হইলো। 101টা প্লেসে আমি যদি ইউনিকলি ডিস্ট্রিবিউট করি নাম্বারগুলোকে, তাহলে 101টা স্টুডেন্টকে অ্যাসাইন করা যাবে, প্রত্যেকটাতে একজন করে স্টুডেন্ট, রাইট? তাহলে 101টা স্টুডেন্টও যদি হয়, তাহলে আসলে এটা গ্যারান্টেড না যে স্টুডেন্ট গুলা অ্যাটলিস্ট সেম নাম্বার পাবে, মানে দুইটা স্টুডেন্ট অ্যাটলিস্ট সেম নাম্বার পাবে। তাহলে আরো একজন স্টুডেন্টকে যদি আমরা নিয়ে আসি, আরো একজন স্টুডেন্টকে যদি এখানে নিয়ে আসি, তাহলে এই ঘরগুলোর কোনো একটাতে বসাইতে হবে। তো এখানে যদি বসাই, এই এক্সাম্পলটা বলা হলো যে ইট ইজ ডার্ক এন্ড ইউ নো দ্যাট মধ্যে স্যার আপনার কথা স্যার শোনা যায় নাই স্যার, একটু আবার স্যার বলেন স্যার ওই কোশ্চেন। এটা
এটা জি স্যার। ও ওকে, ঠিক আছে। দেখেন এখানে বলা হয়েছে যে একটা ক্লাসে কতজন স্টুডেন্ট থাকলে কোন একটা পরীক্ষায় অ্যাটলিস্ট দুইজন স্টুডেন্ট সেম স্কোর করবে, এবং যেখানে এক্সামের স্কোরিংটা হচ্ছে 0 থেকে 100 পয়েন্টের মধ্যে। তাহলে 0 থেকে 100 পয়েন্টের মধ্যে যদি স্কোর করা হয় তাহলে মানে ইউনিক কতগুলো স্কোর থাকতে পারে, 0, 1, 2 এভাবে 100 পর্যন্ত ইউনিক স্কোর থাকবে 101টা। তার মানে 101টা প্লেসেস থাকবে আমাদের, যেখানে আমরা স্টুডেন্টদেরকে বসাইতে পারবো। হ্যাঁ, যে 0 কতজন পাইলো, 1 কতজন পাইলো, 2 কতজন পাইলো, এভাবে 100 কতজন পাইলো। তো প্রত্যেকটা স্কোরের এগেইনস্টে যদি আমরা একজন করে স্টুডেন্ট অ্যাসাইন করি, যে 0 একজন পাইলো, 1 একজন পাইলো, 2 একজন পাইলো, এরকম 100 একজন পাইলো, তাহলে স্টুডেন্ট হবে 101 জন। এখন যদি আমরা এরকম সিনারিও আনতে চাই যে অ্যাটলিস্ট দুইটা স্টুডেন্ট সেম স্কোর রিসিভ করবে, তাহলে 101 জন স্টুডেন্টও যদি হয় তাহলে তো এরকম আমরা গ্যারান্টি করতে পারি না যে দুজন স্টুডেন্ট সেম স্কোর রিসিভ করবে, তাহলে আরো একজন স্টুডেন্ট আনতে হবে। আরো একজন স্টুডেন্ট যদি আনি, অলরেডি 101টা প্লেস ছিল, 101 জন স্টুডেন্ট ছিল, আরো একজন স্টুডেন্টকে যদি বসাইতে চাই কোনো একটা প্লেসে বসাইতে হবে। তাহলে ওইখানে যদি বসাই, অলরেডি ওইখানে একজন স্টুডেন্ট আছে, আরো একজন বসালে এখানে দুইজন হয়ে গেল, তার মানে দুইজন স্টুডেন্ট এখানে সেম স্কোর রিসিভ করবে। তার মানে এখানে আমরা গ্যারান্টি দিতে পারি যে অবশ্যই অবশ্যই এমন একটা প্লেস পাওয়া যাবে যেখানে দুইজন স্টুডেন্ট আছে, বা যে স্কোর দুইজন স্টুডেন্ট পাইছে। তাহলে টোটাল স্টুডেন্ট সংখ্যা কত হলো? আগে ছিল 101, এখানে আরো একজন স্টুডেন্ট আনলাম, তার মানে 102। তাহলে 102 জন স্টুডেন্ট যদি হয় ওই ক্লাসে, এবং গ্রেডিং যদি করা হয় 0 থেকে 100 এর মধ্যে, তাহলে অ্যাটলিস্ট দুইটা স্টুডেন্ট পাওয়া যাবে যারা সেম গ্রেড পাবে। ওকে, বুঝতে পারলাম? জি স্যার। ঠিক আছে, এবার এই এক্সাম্পলটা দেখি। এক্সাম্পলে বলা হয়েছে যে ইন ইউর ডার্ক রুম দেয়ার ইজ এ ড্রয়ার, যেখানে 12টা এই ব্ল্যাক এন্ড হোয়াইট শক্স আছে আর 10টা কালারফুল শক্স আছে। ওকে, এন্ড রুমটা যেহেতু ডার্ক, আপনি অন্ধকারে যে এই ড্রয়ার থেকে 2টা শক্স তুলে নিয়ে আসবেন, এবং 2টা শক্স মানে সেম পেয়ারের হবে এরকম যদি গ্যারান্টি করতে হয়, তাহলে অ্যাটলিস্ট কতগুলো শক্স আপনাকে ওখানে উঠায় নিয়ে আসতে হবে। You can see a thing, how many shocks should you get to guarantee a correct pair? কতগুলো শক যদি আপনি ওখান থেকে নিয়ে আসেন যাতে করে একটা কারেক্ট পেয়ার, এটা গ্যারান্টি করা যায়। পিজন হোল প্রিন্সিপাল এখানে আমরা অ্যাপ্লাই করব। 13 হবে। কত হবে? 13? না না, এত বেশি হবে না। দেখেন আমাদের দুইটা পেয়ার, ওকে, পেয়ার গুলো হচ্ছে যদি এরকম হয়, ইদার কালারফুল হইতে হবে অথবা ব্ল্যাক এন্ড হোয়াইট হইতে হবে। ওকে, ইদার ব্ল্যাক এন্ড হোয়াইট দুইটা নিয়ে আসতে হবে অথবা কালারফুল দুইটা উঠাই নিয়ে আসতে হবে, তাইলে তো একটা কারেক্ট পেয়ার হয়ে গেল, রাইট? তো দেখেন, ধরেন আপনি ফার্স্টে একটা চুজ করলেন, এবং ফার্স্টে যেটা চুজ করলেন সেটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট হইলো, যেটা ফার্স্টে ড্র করলেন, তাহলে ব্ল্যাক এন্ড হোয়াইট একটা ড্র করলেন। সেকেন্ডটা যখন ড্র করলেন, সেকেন্ডটা যদি ব্ল্যাক এন্ড হোয়াইট হয় তাহলে তো একটা পেয়ার হয়ে গেল। হ্যাঁ, তো দুইটা দিয়ে হয়ে গেল, কিন্তু আসলে যদি সেকেন্ডটা কালারফুল হয় তাহলেও কিন্তু কারেক্ট পেয়ার হইলো না, ধরেন কালারফুল হইলো, আরেকটা ড্র করলেন। থার্ডটা যখন ড্র করবেন, থার্ডটা যদি ব্ল্যাক এন্ড হোয়াইট হয় তাহলে একটা কারেক্ট পেয়ার হয়ে যায়, আর থার্ডটা যদি কালারফুল হয় তাহলেও একটা কারেক্ট পেয়ার হয়ে যায়, রাইট? তার মানে আরো একটা ড্র করতে হবে। সো টোটাল 3টা ড্র করলেই হবে। সো 3টা শক যদি আপনি ড্রয়ার থেকে উঠায় নিয়ে আসেন, অবশ্যই একটা কারেক্ট পেয়ার পাওয়া যাবে। বুঝতে পারলাম? তাহলে পিজন হোল প্রিন্সিপাল দিয়ে এটা আমরা কিভাবে করতে পারি? তো এখানে হচ্ছে আমাদের কারেক্ট পেয়ার করার জন্য আমাদের প্লেস হচ্ছে 2টা, রাইট? তাহলে 2টা পিজন হোল আছে, 2 পিজন হোল বা 2 প্লেস, এটা কে দিয়ে আমরা রিপ্রেজেন্ট করব? তাহলে এইখানে
যদি কারেক্ট পেয়ার হইতে হয় আইদার এখানে দুইটা হইতে হবে অথবা এখানে দুইটা হইতে হবে। তার মানে অ্যাটলিস্ট একটা প্লেসে একাধিক পিজন থাকতে হবে। তাহলে একাধিক পিজন কনফার্ম করার জন্য দুইটা প্লেসে কতগুলো পিজন রাখতে হবে? 2 + 1 মানে হচ্ছে 3টা পিজন রাখতে হবে। তাহলে 3টাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। বুঝতে পারলাম? আরেকবার একটু বললেন। কারেক্ট স্যার, এগুলা যদি এক্সামে আসে তাহলে আমরা কিভাবে উত্তর দিব? এটা পিজন আমি যেভাবে বললাম ইদার আপনি এভাবে প্রুফ করতে পারেন অথবা এভাবে প্রুফ করতে পারেন। আমি আরেকবার বলে দিচ্ছি। মানে স্যার আমাদের লেখার ধরনটা কিভাবে দিব? আচ্ছা, লেখার ধরনটা হচ্ছে যে স্লাইডে আছে। ওকে, আর আপনারা একটু বইটা খুলে দেখবেন, বইও এই কি লেখা থাকবে সেই জিনিসটা আপনাদের বইটা পড়লে বুঝতে পারবেন। ওকে, বা আমি যেগুলো বলতেছি সেগুলো লিখে দিলেই হবে। দেখেন আমি আরেকবার বলি, এখানে আমাদের একটা আমাদের এখানে কয় ধরনের কালার আছে? 2 ধরনের কালার, রাইট? একটা হচ্ছে কালারফুল স্টক আর একটা হচ্ছে এই ব্ল্যাক এন্ড হোয়াইট। এখন আমরা যদি একটা কারেক্ট পেয়ার করতে চাই তাহলে ইদার কালারফুল পেয়ারের 2টা স্টকস রাখতে হবে অথবা ব্ল্যাক এন্ড হোয়াইটের 2টা স্টকস রাখতে হবে। যদি একটা রাখি তাহলে হবে না, 2টা রাখলেও হবে না। তার মানে এই যে আমাদের 2টা প্লেস আছে, এই 2টা প্লেসের যে কোনো একটা প্লেসে মোর দেন 1 এলিমেন্ট থাকতে হবে। তাহলে আমাদের প্লেস আছে 2টা, এলিমেন্ট হইতে হবে যে কোনো একটা প্লেসে মোর দেন 1, রাইট? তাহলে এখানে আমরা পিজন হোল প্রিন্সিপাল অ্যাপ্লাই করতে পারি। পিজন হোল প্রিন্সিপালে কি বলে যে আমাদের এখানে নাম্বার অফ প্লেস কে আমরা কে দিয়ে রিপ্রেজেন্ট করি আর পিজন কে k+1 দিয়ে রিপ্রেজেন্ট করি, রাইট? তাহলে কে দিয়ে যদি নাম্বার অফ প্লেসেস কে রিপ্রেজেন্ট করবে তাহলে কে এর ভ্যালু হবে এখানে 2। যে কোনো একটা প্লেসে মোর দেন 1 এলিমেন্ট থাকতে হবে। তাহলে এটা গ্যারান্টি করার জন্য অ্যাকর্ডিং টু পিজন হোল প্রিন্সিপাল এখানে k+1 সংখ্যক এলিমেন্ট থাকতে হবে। তার মানে এখানে 3টা এলিমেন্ট থাকতে হবে। তার মানে যে এখানে যে আমরা শক্স গুলো ড্র করব অ্যাটলিস্ট 3টা শক্স এখান থেকে ড্র করে নিয়ে আসতে হবে। এটুকুই। এখন আপনি যদি একদম আন্দাজে 3টা শক এখান থেকে নিয়ে আসেন তাহলে 3টা শক্স ইদার এইখান থেকে যদি 3টা হয় উপর থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট, তাহলে এই 3টা থেকে 2টা দিয়ে একটা কারেক্ট পেয়ার তৈরি করতে পারেন। অথবা এখান থেকে যদি 3টা নেন তাহলে এখানে 2টা দিয়ে কারেক্ট পেয়ার তৈরি করতে পারেন। অথবা কি হইতে পারে, ধরেন এখান থেকে 2টা নিলেন, এখান থেকে একটা নিলেন, তার মানে এই 2টা দিয়ে কারেক্ট পেয়ার তৈরি করা যাবে। অথবা ভাইস ভার্সাও হইতে পারে যে এখান থেকে একটা নিলেন, এখান থেকে 2টা নিলেন, তাহলে এই 2টা দিয়ে পেয়ার তৈরি করা যাবে, রাইট? এর বাইরে তো আর কোনো কম্বিনেশন পসিবল না। এই 4 ধরনের কম্বিনেশন পসিবল, প্রত্যেকটা কম্বিনেশনে একটা করে কারেক্ট পেয়ার তৈরি হয়। তো অ্যাটলিস্ট 3টা এখানে ড্র করে নিলেই হবে। আর যদি এর চেয়ে কম নেন, সাপোজ 2টা ড্র করেন, তাহলে ধরেন এখান থেকে একটা ড্র করলেন, এখান থেকে একটা ড্র করলেন, তাহলে তো এই 2টা দিয়ে কারেক্ট পেয়ার তৈরি হলো না। তাহলে এটা আসলে গ্যারান্টি করে না যে এখানে কারেক্ট পেয়ার আপনি বের করতে পারবেন। ওকে, স্যার কালার স্পেসিফাই করলে কি এই প্রিন্সিপাল ইউজ করা যাবে? হ্যাঁ, কালার স্পেসিফাই করলে প্রিন্সিপাল ইউজ করা যাবে। আচ্ছা, এটা তো কালার স্পেসিফাই করলে। আমি দেখাই দিচ্ছি যে এখানে দেখেন এই শক্স গুলা এটা কি বা পায়ের না ডান পায়ের, এগুলা কিন্তু এখানে কনসিডারেশনে আনা হয় নাই। মানে বলা এখানে স্পেসিফিকেশনে যেভাবে বলা আছে সেভাবে হচ্ছে যে কোনো একটা শখকে আপনি ডান পায়েও পড়তে পারেন বা পায়েও পড়তে পারেন। কিন্তু এই জিনিসগুলো যদি স্পেসিফাই করে দেওয়া হয় যে এখানে যে 12টা ব্ল্যাক এন্ড হোয়াইট আছে শখ আছে, এগুলো হচ্ছে 6টা হচ্ছে ডান পায়ের আর 6টা হচ্ছে বা পায়ের। সিমিলারলি এখানকার 10টার মধ্যে 5টা হচ্ছে ডান পায়ের, 5টা হচ্ছে বা পায়ের। এখন যদি এখান থেকে আমরা কারেক্ট পেয়ার বের করে আনতে চাই তাহলে মিনিমাম কতগুলো শক্স বের করে আনতে হবে ড্রয়ার থেকে? এবার কতগুলো হবে আপনারা হিসাব করে বলেন। So কোয়েশ্চেনটা কি সিলেক্ট পাবেন? হুম, লাস্ট কোয়েশ্চেন কি বললেন স্যার? লাস্ট কোয়েশ্চেনটা হচ্ছে যে
স্যার 5টা হইতে পারে। লেফট, রাইট। এখানকার যে 10টা মোজা আছে এর মধ্যে 5টা হচ্ছে বাম পায়ের মোজা, বাকি 5টা হচ্ছে ডান পায়ের মোজা। এখন ধরেন এই সবগুলা মোজা হচ্ছে একটা অন্ধকার রুমে একটা ড্রয়ারের মধ্যে রাখা আছে। এখন ওই ড্রয়ারের অন্ধকারের মধ্যে দিয়ে আপনি মোজাগুলা উঠাই নিয়ে আসবেন। অ্যাটলিস্ট কতগুলা মোজা আপনি উঠাই নিয়ে আসলে এখানে একটা কারেক্ট পেয়ার পাওয়া যাবে। তার মানে একটা ডান পায়ের মোজা একটা বাম পায়ের মোজা পাওয়া যাবে। 12টা। কিভাবে? এখানে 5টা লেফট আছে আর এখানে হচ্ছে 6টা লেফট। তো হুম, আমি যদি 11টা তুলি সেক্ষেত্রে সবকটাই মানে লেফট হইতে পারে বা সবকটা রাইট হইতে পারে। তো আমি তার থেকে একটা বেশি তুললে আমি হচ্ছে মানে একটা কারেক্ট পেয়ার পাবো, কনফার্ম। হ্যাঁ, দ্যাটস গ্রেট। ওকে, সো এরকম যদি হয় যে আমরা এইখান থেকে 6টাই লেফট উঠায় নিয়ে আসলাম, তাহলে তো কোনো কারেক্ট পেয়ার পাওয়া গেল না। এন্ড পরেরটা যদি আমরা এখান থেকে নেই, তার মানে একটা কারেক্ট পেয়ার পাওয়া যাবে, মানে 7টাতেই কারেক্ট পেয়ার পাওয়া যাবে। কিন্তু পরেরটা যদি এখান থেকে না নিয়ে আমরা এখান থেকে নেওয়া শুরু করি, মানে এখানকার লেফটের যে 5টাই যদি নিয়ে নেই, তার মানে 6 যোগ 5 11টা নিলাম, তাও কোনো কারেক্ট পেয়ার পাওয়া যাবে না। কিন্তু এখান থেকে যদি নেই তাহলে কি কারেক্ট পেয়ার পাওয়া যাবে? পরেরটা এখান থেকে যদি নেই তাহলে এই যে এখানকার একটার সাথে কারেক্ট পেয়ার তৈরি করে ফেলবে, রাইট? অথবা এরপরে যদি এখান থেকে একটা নেই তাহলেও কারেক্ট পেয়ার তৈরি করে ফেলবে। তার মানে আপ টু 11টা পর্যন্ত যদি নেই, তার মানে এখানে কারেক্ট পেয়ার তৈরি করবে কিনা এটা কোনো গ্যারান্টি করতে পারে না। কিন্তু এর চেয়ে একটা বেশি যদি নেই, মানে 12টা যদি উঠাই নিয়ে আসি, তাহলে এখানে অ্যাটলিস্ট একটা কারেক্ট পেয়ার পাওয়া যাবে। স্যার এখানে তো তাহলে স্যার কালার কনসিডার করছি না, হ্যাঁ, কালার কনসিডার করতেছি, তো অবশ্যই কালার কনসিডার করতেছি। বাট এই 12টার মধ্যে তো স্যার 2টা আলাদা কালার হতে পারে, লেফট আর রাইট। না না, 12টা যদি উঠায় নেন, ধরেন 12টা কিভাবে উঠায় নিতে পারেন? এইখান থেকে 6টা নিলেন, 6টা ব্ল্যাক এন্ড হোয়াইট লেফট নিলেন, আর 5টা এখান থেকে নিলেন কালারফুল লেফট। ওকে, এরপরে এই যে 11টা হইলো, এই 11টার মধ্যে কোনো পেয়ার পাওয়া যাবে না, কারেক্ট পেয়ার পাওয়া যাবে না। এখন এরপরে যদি একটা নেন, এরপরে আপনি কোত্থেকে নিতে পারেন? আইদার এই সেট থেকে নিতে পারেন, এই যে এই সেট থেকে একটা নিতে পারেন, অথবা এই সেট থেকে একটা নিতে পারেন। আপনি যেই সেট থেকে পরবর্তী একটা নেন না কেন, তখন এই সেট থেকে যদি একটা নেন, এই একটা নেন, অলরেডি তো এখানে একটা আছে, ও আচ্ছা, বুঝছি স্যার, এটার সাথে পেয়ার তৈরি করে ফেলবো। আবার এই সেট থেকে যদি নেন, তাহলে এই সেটের সাথে একটা পেয়ার তৈরি করে ফেলবো। বুঝছি স্যার। বুঝতে পারছেন? পরের এক্সাম্পল, এটা আজকে আমাদের লাস্ট এক্সাম্পল। ওকে, এখানে বলা আছে there must be at least 2 people in New York City with exactly same number of hairs in their heads. Why? আমাদেরকে এখানে প্রুফ করতে হবে যে নিউ ইয়র্ক সিটিতে যে এক্স্যাক্টলি 2জন মানুষ পাওয়া যাবে যাদের মাথায় সেম সংখ্যক চুল আছে। কিভাবে প্রুফ করতে পারি? তাই এখানে একটা ব্যাকগ্রাউন্ড স্টাডি প্রয়োজন। ব্যাকগ্রাউন্ড স্টাডিটা হচ্ছে অন এভারেজ একজন মানুষের মাথায় চুলের সংখ্যা প্রায় 1.5 লাখ, 1,50,000। তো আমরা যদি ধরে নেই যে একজন মানুষের চুলের সংখ্যা এর চেয়েও বেশি, সর্বোচ্চ ধরেন 10 লাখ হতে পারে। ওকে, ধরে নিচ্ছি প্রত্যেকের মাথার চুলের সংখ্যা হচ্ছে 10 লাখ। ঠিক আছে, যে সর্বোচ্চ 10 লাখ চুল থাকতে পারে। এখন নিউ ইয়র্ক সিটিতে মানুষজন আছে কতটুকু? 10 লাখ মানে হচ্ছে 1 মিলিয়ন। নিউ ইয়র্ক সিটিতে মানুষ সংখ্যা আসলে মোর দেন 1 মিলিয়ন, কয়েক মিলিয়ন মানুষ আছে। ঠিক আছে, তো কয়েক মিলিয়ন মানুষ যদি থাকে, হ্যাঁ, এখন আমাদের এখানে চুলের সংখ্যা হচ্ছে 1 মিলিয়ন। তার মানে আমাদের যদি 1 মিলিয়নের চেয়ে কম লোক থাকতো, তখন ধরেন আমরা যদি স্লট তৈরি করতাম যে 0 সংখ্যক চুল আছে এরকম কতজন মানুষ,
একটা চুল আছে এরকম কতজন মানুষ আছে, দুইটা চুল আছে এরকম কতজন মানুষ আছে, এভাবে যদি অ্যাসাইন করি আপ টু 1 মিলিয়ন চুল আছে এরকম কতগুলো মানুষ আছে। ওকে, মানুষ যদি 1 মিলিয়নের চেয়ে কম হইতো তাহলে প্রত্যেকটাতে যদি একজন করে বসাইতাম তাহলে কিছু কিছু ফাঁকা স্পেস পাওয়া যেত, তখন আমরা হয়তো বা বলতে পারতাম যে এরকম দুইজন পিপল নাই যেখানে দুইজনের সেম সংখ্যক চুল আছে। কিন্তু মানুষ যদি 1 মিলিয়নের চেয়ে বেশি, তার মানে ওই বাকি পিপল গুলাকে এরকম স্লটে বসাইতে হবে যেখানে অলরেডি মানুষজন বসানো আছে, তার মানে ওইখানে একের অধিক মানুষজন থাকবে। ঠিক আছে, তার মানে অ্যাটলিস্ট দুইজন পিপল পাওয়া যাবে যাদের মাথায় সেম সংখ্যক চুল আছে। এন্ড নট অনলি দ্যাট, এটা যদি আমরা এভারেজ করি সেটা পাবো। সে নিউ ইয়র্ক সিটিতে যদি 10 মিলিয়ন লোক থাকে এবং অন এভারেজ একজনের মাথায় যদি 1 মিলিয়ন চুল থাকে, তাহলে অন এভারেজ 10 জন লোক পাওয়া যাবে যাদের মাথায় সেম সংখ্যক চুল আছে। ঠিক আছে, তো এটাই ছিল প্রুফ যেখানে লেখা আছে। আচ্ছা, তো সোফার আমরা পিজন হোল প্রিন্সিপাল দেখলাম। পিজন হোল প্রিন্সিপালকে ইন শর্ট টিপি বলে। এই পিজন হোল প্রিন্সিপাল এর একটা জেনারেলাইজড ফর্ম আছে যেটাকে বলা হয় জিপিপি। নেক্সট দিনে আমরা এই জিপিপি থেকে শুরু করব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। কারো কোনো কোয়েরি থাকলে আস্ক করতে পারেন, আদারওয়াইজ ক্লাসটা লিভ দিতে পারেন। স্যার আগের স্লাইডটা একটু স্যার নিউ ইয়র্কের Sure, sure, sure.